আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রবাদ যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আবার অভিনন্দন জানাই। বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে যাচ্ছে। আদৌ নির্বাচন হবে কিনা সময় মতো, এটা নিয়ে সঞ্চয় প্রকাশ করেছে বিএনপি। অন্যদিকে আন্দোলনের যে একটা মাত্রা সেটা হয়তো এই ফসকে গেছে, সেটা বিভিন্নভাবে কথাবার্তা আসতেছে এবং নূর অন্যান্য যারা বিরোধী নেতারা আছেন তারাও কিন্তু বিএনপির বিপক্ষে একটা অবস্থান নিয়েছে। সামনের দিনগুলোতে আসলে নির্বাচন কোন দিকে যাচ্ছে, কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে, আবার কেউ সংসদীয় পিআর এগুলো ঠিক করতে যাচ্ছে, এবার সব মিলিয়ে আসলে এক পরিস্থিতি তৈরি হয়েছে। দেখা যাক সামনে আসলে আমরা কোন দিকে যাই, কিভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা হয়, সেদিকে আমাদের নজর দেওয়া দরকার। কারণ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ অন্যান্য দাবিতে আজ 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাটের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান রয়েছে। একই সাথে আজ থেকে নজিরবিহীন ঐতিহাসিক গণজমায়েতের মাধ্যমে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর পালিত হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সামগ্রিক অবস্থা দৃষ্টি এটাই প্রমাণিত, তিনি এনবিআর বিলুপ্তি প্রচেষ্টার মূল হোতা। তিনি নিপীড়নমূলক বদলি সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা সংস্কারের পরিবেশ বিনষ্টকারী, সরকারের মেনে নেওয়া দাবি একরকম অস্বীকার করে এনবিআর বিলুপ্তির পায়তারা করার ষড়যন্ত্রকারী এবং সরকারকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে সরকারের দূরত্ব সৃষ্টির অপচেষ্টাকারী। 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে ব্যবসায়ী সমাজের সংবাদ সম্মেলন থেকে জারিকৃত প্রেস নোটের অনুচ্ছেদ 5-এর প্রতি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ব্যবসায়ী সমাজ এনবিআর চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তাতে কোনো সফলতা আসবে না বলে মন্তব্য করেছেন। আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলছি যে কি কারণে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর একজন আমলার অপসারণ ব্যবসায়ী সমাজ কাম্য নয় বলেছেন, সেটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে তারা খোলাসা করেননি। কিন্তু আমরা ব্যবসায়ী সমাজ সহ পুরো দেশবাসীর কাছে পূর্বের প্রেস বিজ্ঞপ্তি এবং আজকের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খোলাসা করেছি যে রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ, প্রকৃত, টেকসই ও বাস্তবসম্মত সংস্কারের স্বার্থে 13 ফ্যাসিবাদী সরকারের দোসর এনবিআর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান খানকে অপসারণ করতে হবে। আশা করি সরকার, ব্যবসায়ী সমাজ ও দেশবাসী বিতর্কিত এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আমাদের দাবির সাথে একমত হবেন। দক্ষ, আধুনিক ও হয়রানি মুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে সার্বিক সংস্কার, রপ্তানি আয় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই। তবে আমরা ব্যবসায়ী সমাজের প্রেস বিজ্ঞপ্তিতে রাজস্ব সংস্কারের বিষয়ে সার্বিকভাবে যে বক্তব্য প্রদান করা হয়েছে তার জন্য আমরা ব্যবসায়ীদেরকে সাধুবাদ জানাচ্ছি। তারা যথাযথভাবে রাজস্ব সংস্কারের প্রক্রিয়া ও উদ্দেশ্য তাদের প্রেস রিলিজে উল্লেখ করেছেন। আপনারা জানেন, সার্বিক পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ অন্যান্য দাবিতে আজ 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাটের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান রয়েছে। একই সাথে আজ থেকে নজিরবিহীন ঐতিহাসিক গণজমায়েতের মাধ্যমে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর পালিত হচ্ছে। এমত অবস্থায় আমাদের চলমান কর্মসূচি নিম্নরূপ। প্রিয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। আমি আবার রিপিট করি, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। অর্থাৎ 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। শেষ করতে দেন। এছাড়াও 29 জুন অর্থাৎ আগামীকাল 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের
সারা দেশের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। আবার রিপিট করি, এছাড়াও 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি যথারীতি পালিত হবে। আমরা ধন্যবাদ দিতে চাই দেশ ও রাষ্ট্রের স্বার্থে এনবিআর বিলুপ্তি রোধ ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এনবিআর এর সারা দেশের সকল দপ্তর থেকে আগত সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক বৃন্দ যারা সারাদিন কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের এই বিপর্যয় দেখেছেন, আমাদের পাশে ছিলেন। ধন্যবাদ এই সকল ব্যবসায়ী সমাজ কিছুটা অনুধাবন করছেন সিচুয়েশন। সংস্কার এবং বিচার তো চলমান প্রক্রিয়া চলবে, সংস্কারও হবে বিচারও হবে, চলমান প্রক্রিয়া। এখানে আর দুটো দাবি নিয়ে আপনারা যেটা প্রশ্ন করলেন যে পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলের অবস্থান থেকে চাইতেই পারে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া, যার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে, সেটা কখনো দেখেছি আমরা, আমাদের এই দেশের জন্য প্রযোজ্য নয়, এবং যেখানে যেখানে প্রযোজ্য আছে সেখানে অনেক জটিল অবস্থা। এসএনসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে। তাছাড়া তাদের এমপিদের কাছে তারা যে যাবেন, তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। আর আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া, এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি, এদেশের সকল গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়, একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ও জাতীয় সংসদ নির্বাচনের জন্যই আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি। আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা অসংখ্য জীবন হারাতে হয়েছে, আমাদের ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলে এই দেশের জন্য প্রকৃত একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়, এবং আমরা সেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো অবশ্যই একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের মাধ্যমে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে, যদি একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়। এর বিষয়ে আমার বক্তব্য নেই। কালকে কমিশনে আবার ডেকেছে, আলোচনা করছেন, আপনি ভিতরে বক্তব্য বললেন আসলে এই পিআর পদ্ধতি কোনোটাতেই আসলে একমত হচ্ছে না, এভাবে কতদিন আলোচনা চলবে আসলে? পিআর পদ্ধতির ইস্যু এখনো আসেনি, আসলে তখন আলোচনা করবো। একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে। উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। কে কি বললো সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না। আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেওয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রোপাগান্ডা আমাদের কিছু আসে যায় না, ততক্ষণ ওই বিদেশি এজেন্টদের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না। আমাদের মনে আছে ওই 3, 4, 5 আগস্টে আমাদের আমির সাহেব, সিনিয়র নায়েব আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আজকে যখন আমি আসছিলাম, রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে।
এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব, একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে। আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে। আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিআর এর কথা বলেছেন, এই যে পিআর আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরে সোরে ভাবতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে। আমাদের এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। নির্বাচনের আগে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে। দিল্লিতে বসে দিল্লির তরুণ শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবাদেশে পরিণত করার ষড়যন্ত্র করছে। 2000 ছাত্র জনতার জীবন, হাজার হাজার মানুষের রক্ত, 17-18 বছরের মানুষকে ফাঁসি, অত্যাচার, জুলুম, রিমান্ড, গ্রেফতার দিয়ে আরে মূল্যহীন ভাষায় নির্বাচন করেছেন, সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না। মুসলিম উম্মাহর নেতৃত্বদানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলারদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক বক্তব্য পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রহমানের আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকান্ডারী। আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং বীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের সংস্কার ইতিহাসে তার নাম সংরক্ষণ করে থাকবে। সংগ্রামী দেশবাসী ভাইয়েরা, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলতে চাই, আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তাও আপনি চেয়ারম্যান, তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী আছে। আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোনো কোনো ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে। পরিষ্কার বলতে চাই, আপনি সজাগ থাকবেন। আমরা কোনো আমাদের জন্য পরিবারের জন্য পক্ষপাতিত্ব চাই না। 2000 ছাত্র জনতার জীবন, হাজার হাজার মানুষের রক্ত, 17-18 বছরের মানুষকে ফাঁসি, অত্যাচার, জুলুম, রিমান্ড, গ্রেফতার দিয়ে আরে মূল্যহীন ভাষায় নির্বাচন করেছেন, সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না। অবশ্যই জাতির হয়েছে নির্বাচনের আপনাকে চেষ্টা করতে হবে। আপনি জাতির কাছে ভাষণ একটা কথা বলবেন, হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন, এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আপনাকে বলতে গিয়ে আপনি সোজা থাকুন, রাজনৈতিক সংগ্রামে আপনি দোষ করেন, এই সরকার অধিকার করা আছে।
কিন্তু আমি এক জায়গায় কথা বলে মন্তব্য করবো কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন ভাই আমাদের এই অসুবিধা আসলে আমরা সবাই মিলে দেখবো আমি রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আর 10 মাস পরে যদি নির্বাচন হয় আপনি সেটা থাকবেন কিনা আপনাকে এই 8 মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির তারকা শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা দেশে পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে দ্বিধা দিচ্ছেন ইলেকশন সংস্কার একসাথে হবে ক্ষমতায় নিয়ে করবো কিভাবে বুঝছেন যে ক্ষমতায় যাবে জনগণের ভোট আপনি ভাগ করে কি ক্ষমতায় যাবে তাই ফাঁসিবাদী আমাদের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো কষ্ট করে গিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোনো হাসিনা নতুন কোনো হাসিনা আমরা জন্ম দিতে চাই না এই সংস্কার আমাদের করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসা পুনর্বাসন করতে হবে প্রবাসী ঘটান তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনদ ঘোষণাপত্র অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা 1 তারিখ থেকে আগে অবস্থা পালন করবো এর মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমি ডক্টর শফিকুর রহমান তিনি পীর সাহেব চৌধুরীকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জামায়াত ইসলামী আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন নতুন বাংলাদেশে কোন দুর্নীতিবাজ কোন চাঁদাবাজ কোন টেন্ডারবাজের জায়গা হবে না দীর্ঘ সময় ধরে বাংলাদেশে মুজিববাদী সংবিধান যে প্রচলিত হয়েছে সেই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে বাংলাদেশে 2টি পার্লামেন্টের কথা বলা হয়েছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ ইতিমধ্যে উচ্চকক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে দুর্ভাগ্যের বিষয় একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয় অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে বাস্তবায়নের পর আমাদের অন্বেষণ করতে হবে বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা হতে দিতে চাই না বেশি শক্তির বলে কালো টাকার বলে চোর জবরদস্তি করে কেন্দ্র দখল করে বাংলাদেশের নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে আমরা সকলে ঐক্যবদ্ধ বিদেশি হোক দেশি হোক কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায় রাখতে পারবে না একই সাথে আজকের এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হল বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা শহীদের জায়গায় জুলুম করেছে বাংলাদেশের মানুষের উপরে বিলধারা শাপলা সহ 24 অভ্যুত্থানে গণহত্যা সংঘটিত করেছে সেই সব গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসর তাদের সকলকে বিচারের আওতায় আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে রাষ্ট্রীয় হয়ে কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চের মধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কারভাবে সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছে সবেমাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে ইসলামিক জামাত করবে তারপরে গণঅধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশন বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামারুজ্জামান বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে পাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের
সাহস দেখাবেন না। আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি? কোন সমস্যা নাই। প্রধানমন্ত্রী মেয়াদ 10 বছরের বেশি না থাকলে সমস্যা কি? আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি। কিন্তু পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যবদ্ধ কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই পিয়ার পদ্ধতি তাদের নিজেকে বাদ দিয়ে তারা ঘুরে দিল। পিয়ার থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি? সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিক ভাবে আধিপত্যে পৌঁছানো হবে। একই সাথে আমি আরেকটি কথা বলতে চাই, যারা বিশ্বের সহ আমাদের নেতৃবৃন্দ তারাও বলছে, আমরাও বলছি, আজকে সারা বাংলাদেশে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধিরা জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং 50 বছরের অভিজ্ঞতা, নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপিরা মিলে, মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায়। কাজী এই সরকারের আমলে যেমনিভাবে জাতীয় নির্বাচন হবে, একই সাথে অনতিবিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানাই। আমরা সবসময় এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সুসম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি। কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। এখন কিন্তু ব্যবসায়ীদের অবস্থা পিঠ থেকে যাওয়ার মতো। যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছে তারা কিন্তু আর নিঃশ্বাস নিতে পারছে না। এত লম্বা সময় পর্যন্ত এই ইকোনমির, অর্থনীতির একটি লাইফ লাইন বন্ধ থাকতে পারে, এটা হতে পারে না। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড। এবং ওনাদেরকে উইথ ডিউ রেসপেক্ট টু অল দি মেম্বার্স অফ দি এনবিআর, মেম্বার্স মানে অল দি স্টাফ, এভরিবডি ইনক্লুডেড, তারা দে ক্যানট এজিটেট, শ্রমিক আন্দোলনের মতো এই ধরনের ইয়েতে এজিটেট করতে পারে না। আমরা চাই সংস্কার, আমরা চাই দেশে যেন সবাই আইন মেনে চলে এবং দুর্নীতি কমে আসে। এটা হলো আমাদের স্ট্যান্ড। আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে? আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশের এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এটা হতে পারে না, এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। সেই জন্য আজকে আমরা সম্মিলিতভাবে আমরা নেতৃবৃন্দ এখানে এসেছি আপনাদের সামনে। অবশ্যই আমরা মধ্যস্থতা না, এটা আমাদের সার্ভাইভালের প্রশ্ন। আমরা চাই কোনো সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না, এটা আমরা বিশ্বাস করি না। ইন গুড ফেইথ, উইথাউট প্রিকন্ডিশন বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে। কিন্তু দুটো জিনিস প্রথমেই যেটা বারিশ ভাই বলেছেন, এনবিআর এর সংস্কার হতে হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক এনবিআর অফিসের সাথে কথা বলেছি, ওনারাও চাচ্ছেন সংস্কার হোক, নাসিম ভাই সংস্কার হোক, কিন্তু আমাদের সাথে আলাপ করেন আমাদের ভবিষ্যৎ কি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। আমি একজন ইয়াং ফার্স্ট সেক্রেটারির সাথে কথা বলেছি একটা অফিসে দাঁড়িয়ে। উনি বলছেন যে আমি যখন সকালবেলায় অফিসে যাচ্ছি, আমার মা জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ, তোমার অফিস তো বিলুপ্ত হয়ে গেছে। তো আমি তো বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছি। একটু আগে যেটা বলা হয়, কারণ আমি যদি কোনো নির্দিষ্ট অ্যালিগেশন প্রমাণিত হয়, সে করাপ, তার বিরুদ্ধে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেন আইন অনুযায়ী। কিন্তু সবাই তো খারাপ, তো তাদেরকে তাদের ভবিষ্যৎ তো বুঝে দিতে হবে। এটার উপায়টা কি? গতকাল আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি, আমাদের এখানে আইসিসি সভাপতি উনি নিজে কথা বলেছেন টেলিফোনে। আমরা কথা বলছি, আমরা ওনাদের সাথে কথা বলছি, এনাদের সাথে, কিন্তু আলটিমেটলি বিজনেস এনভায়রনমেন্ট ঠিক করার দায়িত্ব কি আমাদের না সরকারের এবং সরকারি কর্মচারী? এই প্রশ্নের উত্তর আপনার একটু প্লিজ। জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না? কারণটা কি আমি তো বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতায় আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008-এ তারা ক্ষমতায় আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10%ও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপির ইশতেহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না,
কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয়, জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী ভেদ মানুষ ক্ষুধার্ত থাকবে না। বাংলাদেশের একজন মানুষ খোলা আকাশের নিচে থাকবে না। বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না। আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না, খুন হবে না। বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে। আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে। দাড়ি পরে আক্রমণ করতে পারবে না, টুপিকে সিরিয়া কেউ নিতে পারবে না, ইসলামের বাইরে আইন পাস করতে পারবে না। এর জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। দ্বিতীয়বার দাড়ি টানবে, এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই। মৌলবাদীর বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে, মোল্লা বলে গালি দিবে, আজকে টুপি দাড়িওয়ালাদেরকে ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ শাহাদাত